দিনটা কখন যেন শেষ হয়ে এলো। আলোটা ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছে নিজেকে, ঠিক যেমন কারো কারো অনুভবও আস্তে আস্তে গুমড়ে ওঠে ভেতরে, বিনা শব্দে। একটা পাখি ডেকে ওঠে, ঝাঁকেও ঝাঁকেও পাখি উড়ে চলে দূর আকাশে। এই আকাশও তো প্রতিদিন বদলে যায়। সূর্য নামে, তারপর অন্য আলো জ্বলে। আলো আর অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে সবকিছু স্পষ্ট, অথচ কিছুই ধরা যায় না। দিন চলে যায়, কিন্তু কিছু অনুভব রয়ে যায় অপরিবর্তনীয়। আকাশে জ্বলে ওঠে একটা তারা, চারপাশে নামে নীলচে আধার। রাত নামে নিঃশব্দে, ধীরে। রোকেয়া বেগম নেই। এই অভ্যস্ততাহীন শূন্যতাও যেন একসময়কার ব্যথা থেকে ধীরে ধীরে এক ধরনের মেনে নেওয়ার স্তর পেরিয়ে যাচ্ছে। উঠোনে বিকেলের আলো পড়ে থাকে ঠিক আগের মতো, শুধু সেই চেয়ারে আর কেউ বসে না। মীরা ফিরে গেছে গতকাল। বাকিরাও যে যার কাজকর্মে ব্যস্ত হয়ে উঠেছে। চেনা চেনা গন্ধে, অচেনা এক শূন্যতায়। শুধু বিন্দু সেই আগের মতো চঞ্চল নেই। নিজেকে গুটিয়ে নিচ্ছে ধীরে ধীরে। ওর চুপচাপ হয়ে যাওয়া, হঠাৎ হঠাৎ আকাশের দিকে তাকিয়ে থাকা, আর নিজের মনে নিজের সাথেই কথা বলা সবাই টের পায়, তবুও নিজেকে আড়াল করে রাখে। উদাস দুপুর সূর্যের আলো ফিকে হয়ে এসেছে, বাতাসে অলসতা। ছায়ার ফাঁকে হারিয়ে যায় একটা শব্দ, নীরবতা। সাজেদা বেগম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। খবর পেয়েই মালিদ, সাদি, অভি আর রুহি তড়িঘড়ি ঢাকার পথ ধরেছে। উঠোনের এক কোণে দাঁড়িয়ে ওদের ব্যস্ত গুছিয়ে নেওয়া দেখছিল বিন্দু। বুকের ভিতরটা যেন কেমন করে উঠছিল বারবার। সাজেদা বেগম, যে মানুষটা তাকে আপন ভেবেছে, নিঃস্বার্থ স্নেহে জড়িয়ে রেখেছে মায়ের মতো, তিনি আজ অসুস্থ, অথচ সে পাশে থাকতে পারছে না। ভেতরে কেমন একটা অস্থিরতা, ছুটে গিয়ে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে তার। মনটা ছটফট করছে, কিন্তু মুখে একটুও প্রকাশ নেই। চোখে মুখে অদ্ভুত এক কঠোরতা, যেন নিজেকেই বোঝাচ্ছে, না, আমি যাব না। সে নিজের সিদ্ধান্তে অটল। এই মেয়েটি জানে, সেই শহরটা তার হৃদয়ে লাঞ্ছনায় টুকরো টুকরো করে দিয়েছিল। বিষাক্ত সেই শহরের দিকে আর ফিরেও তাকাতে চায় না সে। অর্ণ, যার ছায়াও আর সহ্য হয় না তার। সে জানে, ঢাকায় গিয়ে আবার অর্ণকে দেখতে হবে, সেই পুরনো ব্যথা আবার নতুন করে ছুঁয়ে যাবে তাকে। তাই মনটা ছটফট করলেও, বুকের গভীরে কষ্টের ঢেউ উঠলেও, মুখে একরাশ নিশ্চুপ দৃঢ়তা। সেই ফিরে যাবে না, কিছুতেই না। রেডি না হয়ে এখানে দাঁড়িয়ে আসিস কেন? আচমকা হাড় কাঁপানো পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর শুনে চমকে উঠে পিছু ফিরল বিন্দু। সামনে সুঠাম দেহি অর্ণ, দু হাত পকেট গুজে, এক অদ্ভুত নির্লিপ্ততা ভঙ্গিতে তার পিঠ ছুঁই ছুঁই করে দাঁড়িয়ে রয়েছে। চোখে সেই পরিচিত তীক্ষ্ণ দৃষ্টি, যেন এক ঝলকে তার চৌচির হয়ে যাওয়া অন্তরটা পড়ে ফেলছে। বিন্দু কুণ্ঠিত ভঙ্গিতে আন্ত মাথা নামিয়ে দু পা পিছিয়ে গেল। আবারও কানে এলো অর্ণর কাঁপানো স্বর। তোকে কি আলাদা করে ইনভাইট করতে হবে, রেডি হওয়ার জন্য? বিন্দু হকচকিয়ে তাকিয়ে মৃদু গলায় বলে, জি। কোথায় যাব? অর্ণর কণ্ঠে বিরক্তির চেয়েও বেশি কিছু, যেন দুঃসহ প্রত্যাশা জমাট বেঁধে আছে। এতদিন কোথায় ছিলি? দাঁতের দাঁত চেপে বলল সে। বিন্দু ছোট্ট গলায় কাপা কাপা স্বরে বলল, আমি যাব না। কালকেই তো বলে দিয়েছি। অর্ণর ভ্রু কুঁচকে উঠল। ঠান্ডা গলায় সুথাল, কে দিল সেই পারমিশন? বিন্দু বড্ড বিরক্ত হলো, একটু সাহস নিয়েই জবাব দিল, মা। মা, চাচা চাচি সবাই দিয়েছে। অর্ণর মুখভঙ্গি নিষ্পৃহ, তবু চোখ দুটো শান্ত নয়। সেই চোখেই তাকিয়ে গলা নামিয়েই গম্ভীর করে বলল, রেডি হো কুইক। বিন্দুর বুকের ভেতর ধুকপুক করছে। তার চোখে বিস্ময়, মনে একরাশ প্রশ্ন। লোকটা এমন জোর করে আদেশ করছে কেন? কি চাই তার কাছে? তার অভিভাবকের চেয়েও বেশি অধিকার যেন তার কণ্ঠে। মেয়েটি একটু তোত্তারামি নিয়েই দাঁড়িয়ে বলল, যাব না আমি। অর্ণর ঠোঁটের কোণে সামান্য চাপার রাগ ফুটে উঠল। চোখ বন্ধ করে শান্ত কণ্ঠে বলল, অবাধ্য হবি না চড়বি। 5 মিনিটের মধ্যে রেডি হবি। না হলে এই অবস্থায় যেতে হবে মাইন্ডিট। বিন্দু হতবাক, তার চোখ ছলছল করে উঠল। এমন সময় মণি এসে দরজার পাশ থেকে ডাকল, ভাইয়া, আপনাকে বাবা ডাকছে। অর্ণ একবার চোখ রাখল বিন্দুর চোখে, নির্মম শীতলতা যেন গলে পড়ে তপ্ত হয়ে গেল, তারপর গম্ভীর পদক্ষেপে ঘরে ঢুকে গেল। ফারুকী বসে আছেন, পাশে হাজেরা বেগম। অর্ণ ঘরে ঢুকতেই ফারুকী বলেন, তোমার সঙ্গে আমার একটু কথা ছিল বাবা। অর্ণ শান্তভাবে চেয়ার টেনে বসে বলল, শিওর, বলুন আঙ্কেল। ভদ্রলোক ধীরে একটা চকচকে বক্স বের করে অর্ণর দিকে বাড়িয়ে দিলেন। কণ্ঠে আবেগ মাখানো গলা,
নতুন জামাই প্রথমবার শ্বশুরবাড়ি এসেছে। এটা খুবই সামান্য জানি। এই মুহূর্তে আমার সামর্থ্যের মধ্যে এটুকুই দিতে পারছি। তুমি যদি গ্রহণ করো, আমি খুব খুশি হব বাবা। অর্ণব চোখ নামিয়ে এক ঝলকে তাকালো বক্সের ভিতরে ভারী সোনার আংটি চকচক করছে। তার চোখে কোনো তীব্র প্রতিক্রিয়া নেই, মুখ কাঠিন্যে আবৃত। তবে গলার স্বরটা ঠান্ডা হয়ে উঠল, নির্মম নয়, কিন্তু একরকম দৃঢ় ও পরিণত। অর্ণব শান্ত, অথচ কাটাছাড় শব্দে বলে, আপনাদের কারো কাছ থেকে কিছু চাওয়ার অভ্যেস আমার নেই, আর কারো সিদ্ধান্তে নিজের সম্মান বাধা রাখতে শিখিনি। আপনি আমাকে না জানিয়ে এটা কেন কিনলেন? ফারুকী একটুখানি থেমে, ধীর অথচ কণ্ঠে আবেগ রেখে বললেন, কি বলছো বাবা? তুমি যে অনেক কিছু পাও না, যা আমি হয়তো দিতে পারবো না। তোমার শ্বশুর বেঁচে থাকলে সে দায়িত্ব তার ছিল। আজ সেই দায়িত্ব আমার। আমাকে সেই সুযোগটা দাও। অর্ণব চোখ নামিয়ে মাথা নোয়ালো। কিন্তু এবার তার কণ্ঠে যেন এক অদ্ভুত ভার ছিল, মিশ্র অনুভূতির। অর্ণব সপ্রতিভ ও সংযত গলায় সুথাল, আপনার মন থেকে এলে আমি ফিরিয়ে দিতে শিখিনি, তাই নিচ্ছি। তবে স্মরণ রাখবেন, ভালোবাসার দায়িত্ব কখনো দামি বস্তুর আশ্রয় চায় না। ভবিষ্যতে কিছু করতে গেলে অনুগ্রহ করে আমাকে জানিয়ে করবেন। অন্যথায় আপনার সদিচ্ছার পেছনে ভুল অর্থ খুঁজতে বাধ্য হব আমি। বিন্দু দরজার ফাঁকে দাঁড়িয়ে সব দেখছে, সব শুনছে। তার ভেতরে কোথাও যেন কেঁপে উঠল সবটা। এই দৃশ্যের কোনো মানে খুঁজে পাচ্ছে না সে। জামাই, গতকাল মণি বলল, দুলাভাই। আজ ফারুকী চাচা বললেন, নতুন জামাই। এখন আবার আংটি পরানো হচ্ছে। কে এই সম্পর্কের মালিক? কার হাসবেন্ড অর্ণব? এই কথাগুলো বিন্দুর বুক চিরে ছিটকে আসছে, অথচ মুখ খুলে কিছু বলতে পারছে না সে। চারপাশে যেন এক অদৃশ্য বিষণ্ণতার কুয়াশা নেমে এসেছে। উঠোন জুড়ে ভোরের নরম আলো, তবুও মনে হয় এই আলো যেন বিদায়ের রং মেখে এসেছে। ঘরের ভিতরে বাইরে হাঁটা চলা, কারো ব্যাগের শেষ মুহূর্তের ঠেসে দেয়া জামাকাপড়, কারো গলা নামিয়ে কাউকে খোঁজার ব্যস্ততা। অভি এক কোণে দাঁড়িয়ে, পরিপাটি পোশাকে। এক হাতে কোট, চোখে হালকা বিরক্তির ছায়া, কিন্তু ঠোঁটে সেই চিরচেনা রঙ্গরসিক হাসি। জানালার পাশে বসে রুহি ব্যাগ গুছাচ্ছে। চোখে মুখে ক্লান্তি আর বিষণ্ণতা একসঙ্গে খেলা করছে। জানালার ওপাশে সবুজের কার্পেট বিছানো মাঠটা যেন ওর মনটাকে টেনে ধরছে বারবার। রুহি হঠাৎ বলে উঠল, গলা ভেতরে ভেতরে কাঁপে। এই গ্রামের বাতাসটুকু ব্যাগে ভরে নিতে ইচ্ছে করছে। ঢাকায় গিয়ে আবার দম বন্ধ লাগবে মনে হয়। অভি হেসে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বলল, সমস্যা তোর দমের না রে রুহি, তোর মনের অসুখ। শহরের দিকে মনটা তোর হাঁটতেই চায় না। ঠিক ধরেছি তো? রুহি কিছু বলে না। পায়ের জুতো গুজতে গুজতেই হঠাৎ স্বাদীর কণ্ঠ। রুহির চুলে যদি মেঘলা বিকেলের এক টুকরো বৃষ্টি না পড়ে, তাহলে বুঝি এই গ্রামের প্রেমটাই অসম্পূর্ণ থেকে যাবে। রুহি এক ভ্রু তোলার ভঙ্গিতে তাকিয়ে বলল, আপনার কবিতার বই শেষ হলে আমার ব্যাগটা একটু ধরবেন প্লিজ। মারির পাশে দাঁড়িয়ে মুখ চেপে হেসে ফিসফিস করে বলল, ভাই রে ভাই, ব্যাগ তো ধরবি। রুহির মনটা কবে ধরবি? সাদি চোখ মেলে তাকিয়ে থাকে রুহির দিকে। মেয়েটা মাথা নিচু করে জুতো পরে নিচ্ছে তখন। সাদি নিচু গলায় বলল, মন ধরা অত সহজ না মারিদ, কিন্তু চেষ্টা করছি। একটু থেমে আবার বলল, গলার সুরে অদ্ভুত আত্মবিশ্বাস, চেষ্টা করছি ঠিকই। ইনশাল্লাহ, যেদিন সফল হব, সেদিন তুই দেখবি, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা তোর সামনেই দাঁড়িয়ে থাকবে। দূরে রিকশার ঘন্টা বাজে, পাখিরা ডাকে। সকালের রোদ খানিকটা তাপ ছড়াতে শুরু করেছে। কিন্তু এই ব্যস্ততার মাঝে একটা অদৃশ্য ভার যেন জমাট বেঁধে আছে সবার ভিতরে। শহরের দিকে ফেরার প্রস্তুতি চলছে, অথচ মনে হয় কেউই পুরোপুরি যেতে প্রস্তুত না। বিন্দুর চোখ মুখ লাল, ক্লান্ত কাদাকাদি। হাজেরা বেগমকে জড়িয়ে ধরে এতক্ষণ কান্না করেছে, এখন শুধু গুমরে ওঠা। আমি যাব না, চাচি, আমি ঢাকায় যাব না। এই এক কথা ও ঘুরিয়ে ফিরিয়ে বলেছে। কিন্তু তার ইচ্ছার ওপরে আছে অর্ণব। সে বিন্দুর স্বামী, তার সিদ্ধান্তের বাইরে কিছু ভাবার সাহস করে না ফারুকী। তবুও শেষ একটা আশায় সে এসেছিল অর্ণর কাছে। ফারুকী দরজার সামনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, অর্ণ। অর্ণ তখন বিছানায় বসে চুপচাপ লেদারের সুজের ফিতা বাঁধছিল। ডাক শুনে মাথা তোলে, চোখে প্রশ্ন, ঠোঁটে কোনো রিয়াকশন নেই। ফারুকী ঘরে ঢুকে নরম গলায় বললেন, মেয়েটা খুব কান্নাকাটি করছে বাবা, ওকে কি কিছুদিন এখানে রেখে যাওয়া যায় না? আমরা খেয়াল রাখব। ও চোখে পানি নিয়ে যাবে, এটা আমি সহ্য করতে পারছি না। তুমি জানো তো,
ও আমাদের কাছে ঠিক নিজের সন্তানের মতো। অর্ণব চটপট কিছুই বলল না, শুধু ফিতাবাঁধা হাত দুটো থেমে যায়। কয়েক মুহূর্ত চুপ করে থেকে সে গম্ভীর কণ্ঠে বলল, এখানে থাকাটা ওর জন্য নিরাপদ না। ফারুকী বুঝলেন অর্ণব বিন্দুকে রেখে যেতে চান না, কিন্তু জানেন এই মুহূর্তে সিদ্ধান্ত বদলানো কঠিন। চুপ করে একবার তাকালেন ছেলের দিকে, তারপর বললেন, আমরা খেয়াল রাখব, তুমি চিন্তা করো না। তুমি ভেবে দেখো, এই মুহূর্তে ওকে কোনো চিন্তা ঠিক নয়। এই বলে বেরিয়ে গেলেন ঘর থেকে। দরজার পাশে দাঁড়িয়ে ছিল বিন্দু, জানালার পর্দা ধরে। অর্ণর গলা শুনেই কেঁপে উঠল সে। অর্ণ কাছে এসে শীতল শান্ত গলায় বলল, থাকতে চাস এখানে? বিন্দুর দৃষ্টি নিচু, ঠোঁট চেপে ধরেছে। অর্ণ কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, তুই কি ভয় পাচ্ছিস আমাকে, নাকি ঢাকা যেতে? বিন্দু চিবুক ঠেকিয়ে মাথা নামিয়ে আনমনে বলল, খুব। অর্ণ ঠোঁটের কোণে হালকা ব্যঙ্গ হাসি টেনে এগিয়ে এলো একটু। অভিনন্দন, চড়ুই। তোমার সেই ভয়টা খুব তাড়াতাড়ি সত্যি হতে চলেছে। রাখছি এখানে, কিন্তু মনে রাখিস, যে কোনো মুহূর্তে মুড চেঞ্জ হতে পারে, আর আমি চলে আসতে পারি। বিন্দু থ হয়ে যায়, কিছু বলতে গিয়ে থেমে যায়। অর্ণর দৃষ্টিতে যেন এমন কিছু ছিল, যেটা বলে না শুধু বোঝায়। গাড়ি এসে দাঁড়ায় উঠোনে। সবাই ব্যস্ত, বিদায়ের ব্যাকুলতা চারদিকে। অর্ণর সবার শেষে দরজার ধারে দাঁড়িয়ে শুধু বলল, সাবধানে থাকবি। তুই না থাকলে এই সব কিছুই আমার একটা বিরাট শূন্যতা। তুই জানিস না তুই কি আমার জন্য। উদ্ধৃতি চিহ্ন। শব্দটা ছিল দৃঢ়, কিন্তু কঠিন না। যেন একরকম চুপচাপ ঘিরে রাখা। তারপর ধীর পায়ে পিছন ফিরে চলে যায় অর্ণ। রুহি এগিয়ে এসে জড়িয়ে ধরল বিন্দুকে। সাবধানে থাকিস ফুল, তাড়াতাড়ি ফিরে আসিস ঢাকা। তোকে ছাড়া আমার কেমন খালি খালি লাগে। আমি অপেক্ষা করব তোর জন্য, কথা দে, আসবি। বিন্দু কিছু বলল না, শুধু মাথা নাড়ল। সে জানে এই বিদায়টা চিরকালীন হতে পারে। জানে ফিরবে না। চোখে জল নামছে না, কিন্তু বুকের ভিতর কেমন হাহাকার। গাড়ি চলতে শুরু করলো। ধুলার পড়তো উঠোনে উড়ে। বিন্দু দরজার আড়াল থেকে তাকিয়ে ছিল। হঠাৎ মনে হলো, অর্ণ একবার পিছনে ফিরে তাকালো। দৃষ্টিটা ঠিক ধরা গেল না, কিন্তু সে যেন জানে এই ফিরে তাকানোটা তার জন্যই ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক দেয়া লাল ঠোঁট ছুঁয়ে মৃদু হাসে মিথিলা। কাঁধ পর্যন্ত একটুখানি কেশ গাল ছুঁয়ে নামছে। ফিনফিনে পাতলা শার্টের বোতাম খোলা দুটি ফর্সা বুকের রেখা স্পষ্ট। মনের সুখে গুনগুন করে গান গাইছে। অর্ণ শেখ বাড়িতে এসে ওকে তার রুমে ডেকেছে, এর চেয়ে খুশি আর কিছু আছে? মনে মনে একটি চিন্তা, আজ না পারলে কখনোই না। অর্ণ নিজে যেহেতু তার রুমে ডেকেছে, আজ তাকে যে করেই হোক অর্ণকে বাঁধতেই হবে। মিথিলা আয়নার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আজ তুমি তাকাবে অর্ণ। আজ আমি তোমার পৃথিবীর কেন্দ্র হয়ে উঠব। কোনো বিন্দু, কোনো নারী কেউ থাকবে না তোমার আমার মাঝখানে। সে হেলে দুলে হাঁটে অর্ণের রুমের দিকে। দরজায় সামনে দাঁড়িয়ে নিজেকে আর একবার পরখ করে হালকা করাঘাত করে বন্ধ দরজায়। মে আই কামিং অর্ণ। সঙ্গেই সঙ্গেই ভেতর থেকে অর্ণর ঠান্ডা গলা শোনা যায়। ইয়েস। মিথিলা ঝটপট টুকে পড়ে রুমে। অর্ণ তখন জানালার পাশে রকিং চেয়ারে বসে রয়েছে, তার দৃষ্টি জানালার ঠাইগুলির বাইরে। কাঁধ পেছনের দিকে মিথিলা নিশ্চিন্ত। অর্ণ বুঝতে পারছে না তার সাজানো রূপের বিস্ফোরণ। মিথিলা ভেবেছে অর্ণ তাকাবে, কিন্তু অর্ণ তাকায় না, এক পলকও না। মিথিলা এগোতে এগোতে হাস্যোজ্জ্বল কণ্ঠস্বরে বলে, তুমি আমাকে এখানে একা ডেকেছ, ভাবতেই পারিনি একটা সেকেন্ডের জন্য হলেও। তুমি বুঝছো আমি কত বছর ধরে তোমার দিকে তাকিয়ে থেকেছি। অর্ণ এবার মাথা তোলে, চোখে এক ধরনের তীক্ষ্ণতা, তাচ্ছিল্য। শব্দ করে চেয়ার সরিয়ে উঠে দাঁড়ায়। ঠোঁট এলিয়ে তাচ্ছিল্য হেসে ভদ্রগম্ভীর রাশভারী গলায় বলল, হ্যাঁ ডাকতেই হলো। অনেক দিন ধরে একটা হিসাব নিকাশ বাকি ছিল বুঝলি, ভাবলাম ঝুলিয়ে রেখে লাভ কি। সত্যি তুমি আমাকে আপন করে নিবে অর্ণ? মৎস্য হ্যাপি। চোখ চকচক করছে মিথিলার। এত বছরের অমূল্য সাধনার সাধন করতে যাচ্ছে যে। অর্ণর ঠোঁটে বাঁকা হাসি। মিথিলা লাফিয়ে উঠল খুশিতে। ছটফটে গলায় বলল, তুমি জানো এই শহরে কত মেয়ে তোমাকে চায়, কিন্তু আমি একমাত্র যে তোমাকে পাগলের মতো চাই। আমি জানি তোমার চোখ কিসে আটকে যায়, আমার চোখে, আমার গলায়, আমার গন্ধে। অর্ণ ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। চোখে অদ্ভুত এক নির্লিপ্ততার রাগ, অথচ মুখে কোনো ভাব নেই। অর্ণ নির্লিপ্ততা ভঙ্গিতে দাঁড়িয়ে নির্মম ঠান্ডা গলায় বলে, ভালোবাসা তোর কাছে কি? মিথিলার মনটা নেচে উঠল।
অর্ণ আজ তার সাথে ভালোবাসার কথা বলছে। মিথিলা গদগদ কণ্ঠে বলল, আমার কাছে ভালোবাসা মানেই তো তুমি অর্ণ। আমার মন আমার দেহ সবটা জুড়ে শুধুই তুমি। মিথিলা এগিয়ে আসে, হাত বাড়িয়ে অর্ণের বুক ছুঁতে চায়। মুহূর্তে অর্ণর চোখ রাঙা হয়ে যায়। এক সেকেন্ডে অর্ণ খপ করে তার হাত শক্ত করে চেপে পেছনে মুচড়ে ধরে। চোখে আগুন চোয়াল কঠিন মুখ থমথমে। মিথিলা করিয়ে উঠল ব্যথায়। অর্ণ হিড়হিড় করে বলল, উহু, এই দুঃসাহস ভুলেও করবি না। তোর এই নোংরা স্পর্শ আমার শরীরের 1 ইঞ্চি ছুলে এখানে পুঁতে দেব। তুই বুঝতেই পারছিস না আজ কোথায় দাঁড়িয়ে আছিস। তুমি এতটা নিষ্ঠুর হতে পারো না অর্ণ। আমি তোর শুধু ভালোবেসেছি। মিথিলার কথা শুনে অর্ণ তাচ্ছিল্য করে দাঁত চেপে বলে, ভালোবাসা? এটাকে তুই ভালোবাসা বলিস? তুই চেয়েছিলে আমি তোর দেহে আটকে পড়ি, তোর সাজানো শরীরই ফাঁদে। আর তারপর একটা বিয়ে, একটা নাম, একচেটিয়া সম্পত্তি। এভাবেই ফাঁসিয়েছিলি তুর্যকে। তুর্যর কথা শুনতেই ঘাবড়ে গেল মিথিলা। তুর্যর কথা অর্ণ কিভাবে জানল? তুর্য বলেছে। মিথিলা কাঁপা কণ্ঠে বলে, এসব মিথ্যা কথা। তুমি ভুল ভাবছ আমাকে। আমি। অর্ণ কপাল কুঁচকে জিজ্ঞেস করে, মিথ্যা? আমাকে ভালোবাসিস মিথ্যা, নাকি তুর্যর বেডে গিয়েছিলি সেটা? অর্ণর মুখের অপ্রত্যাশিত কথা শুনে চমকে উঠে মিথিলা। অর্ণ ওর হাতটা ছুঁড়ে সরিয়ে দেয়। মিথিলা খানিকটা পিছিয়ে যায়, কিন্তু থেমে যায় না। আরেক ধাপ এগিয়ে বলে, হ্যাঁ, আমি ভুল করেছি। বাট আই রিয়েলি লাভ ইউ। আমি তোমাকে চাই। তুমি আমার সব। তুমি না বললে আমি মরেও যাব। এইবার অর্ণ হাঁটছে মিথিলার দিকে। ধীরে ধীরে, যেন প্রতিটা পদক্ষেপ আগুনে ঝলসে উঠছে। সে ঘৃণাভরা চোখে তাকায়। তার গলা ধাতব কঠিন। মর। দরকার হলে এখানেই মরে যা। মিথিলা যেন পাগল হয়ে উঠল। আচমকা অর্ণর সামনে দাঁড়িয়ে মিথিলা হঠাৎ হাত বাড়িয়ে অর্ণর বুকে ছুঁয়ে দেয়। কেন ভালোবাসবে না আমাকে? কি নেই আমার? কি চাই তোমার বলো? তুমি যদি একবার, শুধু একবার আমায় স্পর্শ করো অর্ণ, তুমি নিজেও বুঝবে না কবে আমি তোমার হয়ে গেছি। আমি তোমার জন্য সব করতে পারি। মরতে পারি, মারতে পারি, প্রয়োজনে তোমাকে খুশি করার জন্য তোমার সাথে সে তারা চিহ্নও করত। আহ! বাকিটুকু বলার আগেই ঠাস ঠাস শব্দ ধ্বনি তুলল নিস্তব্ধ কক্ষে। পরপর শক্ত হাতের থাপ্পড় খেয়ে মাথা ঘুরে উঠল মিথিলার। ঠাস করে ছিটকে পড়ে ফ্লোরে। চোখের সামনে যেন আধার দেখছে সব, কানে কেমন চি চি করে চলেছে। কিছু বুঝে ওঠার আগেই গলায় তীব্র ব্যথায় ছটফট করে উঠল মেয়েটি। অর্ণর চোখে আগুন, যেন পুড়িয়ে ভস্ম করে দিবে মিথিলা নামের এক কীটকে। অর্ণ দৃঢ় হাতে মিথিলার গলা চেপে ধরে হিংস্র গলায় সুথাল, তোর মতো মেয়ে শেখ নফিল, অর্ণর ভালোবাসা তো বহুদূর ঘৃণার ও যজ্ঞ না। মরতে চেয়েছিলি না মরে যা, কিন্তু আমার জীবনে আর 1 সেকেন্ডের জন্য তোর মতো বিকৃত, লোভী, বিকারগ্রস্ত মানুষকে সহ্য করব না। অনেকবার ছেড়ে দিয়েছি। আমি যদি আজ কিছু না বলি, তবে কাল তুই অন্য কাউকে এমন করে ফাঁদে ফেলবি। তোর এই গ্ল্যামার, এই অভিনয়, এই আত্মপ্রেম, জাস্ট আই হেট ইউ। অর্ণ থাবা মেরে মিথিলাকে টেনে হেঁচড়ে লিভিং রুমের ফ্লোরে ছুঁড়ে মারে, তারপর গর্জন ছুঁড়ে দেয় যেন পুরো ঘর জুড়ে। ঝুমা! অর্ণর গর্জনে পুরো শেখ বাড়িটায় যেন কেঁপে উঠল। ঝুমা হন্তদন্ত হয়ে ছুটে এলো, পিছু পিছু বাকিদেরও আসতে দেখা গেল। ঝুমা ভয়ে ভয়ে অর্ণর সামনে দাঁড়াতেই অর্ণ আদেশ ছুড়ে বলল, 5 মিনিটের মধ্যে এই মেয়েটির ব্যাগ গুছিয়ে মেয়েটাকে সহ বাড়ির বাইরে ফেলে আসবি। মিথিলার কান বেয়ে গড়িয়ে পড়ছে লোহিত লাহু। হেনা খান মেয়েকে আগলে ধরে ধমক দিয়ে বলল, এসব কেমন বিহেভিয়ার অর্ণ? অর্ণর থেকে কোনো প্রত্যুত্তর আসল না। রাসেল খান কিছু বলতে নিলে রবি অগোচরে আটকে দেয়। সাজ্জাদ রেজা ললাটে ভাঁজ করে অর্ণর দিকে তাকিয়ে থমথমে গলায় বলল, কি হয়েছে অর্ণ? এত রেগে আছো কেন? আজকের পর যদি এই মেয়েটা এই বাড়িতে থাকে, আমি অর্ণ এই শেখ বাড়ি আজীবনের জন্য বয়কট করব। অর্ণ হনহনিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। সাজ্জাদ রেজা এবং মীরা চমকে উঠে অর্ণর কঠিন সিদ্ধান্তে। মিথিলা দাঁড়িয়ে থাকে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে যেন। চোখ ছলছল, ঠোঁট কাঁপছে, কিন্তু মুখে কোনো কথা নেই। চুপচাপ, লজ্জায় ঘৃণায় অপমানে মাথা নিচু করে বসে থাকে। তার লাল লিপস্টিক ঠোঁটে রয়ে যায়, কিন্তু আর কোনো মোহ নেই সে ঠোঁটে। সন্ধ্যার আগের ওই ক্ষণিক সময়টা যেন দিন রাতের মাঝখানে আটকে থাকার এক শ্বাসরুদ্ধকর নিঃশ্বাস। হালকা মেঘ, নরম রোদ, আর বাতাসে কেমন যেন একটা অজানা শূন্যতা। ঘরের ভেতর বাইরের টুকটাক শব্দ, জুতো পরার, ব্যাগ গোছানোর,
কারো চুপি চুপি দীর্ঘশ্বাস ফেলার। বিদায়ের হাওয়া ছুঁড়ে যাচ্ছে গায়ে, চোখে আর মনেও। বিন্দু মেহেদির খুঁজে এসে দেখল মেহেদি পরিপাটি হয়ে ব্যাগ গোছাতে ব্যস্ত। বিন্দু অবাক হয়ে বলে, কোথায় যাচ্ছিস? মেহেদি তাকালো না, ব্যাগ গোছাতে গোছাতে শান্ত গলায় বলল, ঢাকা যাচ্ছি, বৃষ্টি রেডি হয়েছে। বিন্দু কপাল কুঁচকে এলো, মেহেদিও আজকে ঢাকা চলে যাবে, কই জানতো না তো সে। বিন্দু মন খারাপ করে মেহেদির সামনে খাটে বসে বল, তোরাও আজ চলে যাবি? কেন? আর 2 দিন থেকে জানা। মেহেদি এবার আস্তে ধীরে চোখ তুলে তাকালো। মেহেদির নিষ্প্রাণ দৃষ্টি দেখে বুকটা ধপ করে উঠল বিন্দুর। অস্থির হলো বিন্দু। মেহেদি কি হয়েছে তোর? প্লিজ বলো না। তুই না সব সময় বলিস বন্ধুদের মাঝে কিছু লুকাতে হয় না। বলো না ভাই, তোর কি হয়েছে? মেহেদি কিছু বলল না, আকস্মিক বিন্দুকে জড়িয়ে ধরল। এতটাই শক্ত করে জড়িয়ে ধরল যেন ছেড়ে দিলেই বিন্দু পালিয়ে যাবে। আচমকা মেহেদির এমন কাণ্ডে চমকায় থমকায় বিন্দু। প্রতিক্রিয়াহীন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে। হঠাৎ কাজে উষ্ণ গরম কিছু অনুভব করতেই পুনরায় চমকায় বিন্দু। তড়িঘড়ি করে হাত রাখে মেহেদির পিঠে। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে ভাই? আমি কিন্তু ভয় পাচ্ছি মেহেদি। দয়া করে বল তোর কি হয়েছে? মেহেদি চট করে বিন্দুকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। তড়িঘড়ি করে চোখের পানি মুছে ফেলে। এটা সে কি করে ফেলল? মেহেদির বুকের ভেতর কেমন যেন অস্থির অস্থির লাগছে। মনে হচ্ছে এই দেখাই তাদের শেষ দেখা। এখান থেকেই তাদের পথ আলাদা, আর কোনো দিনই পাবে না বিন্দুকে। বিন্দু ওর কাঁধ ঝাঁকিয়ে বারবার জিজ্ঞেস করেই যাচ্ছে কি হয়েছে। মেহেদি নিজেকে সামলে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে, সরি রুহির ফুল, আমি কোনো খারাপ অ্যাটেনশন নিয়ে তোকে জড়িয়ে ধরিনি, বিশ্বাস কর। বিন্দু এমনিতেও কিছু মনে করিনি, সে জানে মেহেদি কেমন। তাই মেহেদির কথায় গুরুত্ব না দিয়ে থমথমে গলায় বলল, কি লুকাচ্ছিস তুই? সত্যিটা জানতে চাই আমি। মেহেদি ব্যাগের চেন লাগাতে লাগাতে বলল, আরে তেমন কিছু না, আসলে তোকে ছেড়ে কেন যেন যেতে ইচ্ছে করছে না। বিন্দু সন্দেহ চোখে তাকিয়ে আছে। মেহেদি মেয়েটির মাথায় টোকা দিয়ে বলল, ছোট্ট মাথায় এত চাপ নিতে হবে না। ভাবছি সামনে অডিশনে নাম দেব, তাই তোকে দিয়ে একটু প্র্যাকটিস করে নিজের অভিজ্ঞতা দেখলাম। ততক্ষণে বৃষ্টি একদম রেডি হয়ে আসে। বিন্দু মন খারাপ করে বল, আজকেই যেতে হবে? কাল যাস? উহু, সন্ধ্যা 7টার বাসের টিকিট কাটা। আজকে যেতেই হবে। উদ্ধৃতি চিহ্ন। আজকে যখন যাবি সিদ্ধান্ত নিয়েছিস, তাহলে রুহিদের সঙ্গে চলে যেতি। মেহেদি প্রসঙ্গে কথা এড়িয়ে গিয়ে বলল, ভালো থাক, জীবনে অনেক সুখী হও। আসছি, নিজের খেয়াল রাখিস। বৃষ্টি ভেজা চোখে বিদায় নিল। মেয়েটি বুঝতেই পারছে না হঠাৎ মেহেদির কি হলো। তারা তো বাড়ি থেকে 1 সপ্তাহের জন্য ছুটি নিয়ে এসেছিল, অথচ দুইও থাকতে পারল না। বিন্দুর এমন সুখের সঙ্গ হতেই পারল না, তাহলে এত দূরে এসেই বাকি হলো। কথাটা বলতেই যেই ধমক খেয়েছে বেচারি মুখ গোমরা করে চুপচাপ রেডি হয়েছে। হাজেরা বেগম ফারুকির থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল ওরা। বিন্দু পিছু পিছু অনেকটা পথ এগিয়ে দিল। এখান থেকে অটোরিকশায় চড়ে বাস স্ট্যান্ড যেতে হবে। বিন্দু দাঁড়িয়ে রইল যতক্ষণ পর্যন্ত অটোরিকশা দেখা গেল। বৃষ্টি মেহেদি দূর থেকে হাত ইশারায় বাই জানিয়ে মিলিয়ে গেল। বিন্দুর কেন যেন মনে হচ্ছে মেহেদি কিছু একটা লুকাচ্ছে। ভীষণ মন খারাপ লাগছে বিন্দুর। মনি মুক্তার সাথে বাড়ির পথে হাঁটল। গ্রাম থেকে দূরের হাইওয়েতে ওঠার পর মেহেদি মাথায় হেডফোন লাগিয়ে বসেছিল। বৃষ্টি জানালার পাশে বসে হালকা ঘুমিয়ে পড়েছিল। বাসের ভেতর লোক ভর্তি, বাতাসে এক ধরনের অলস ক্লান্তি। ঠিক তখনই একটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে উঠল চলন্ত বাস। চমকে উঠল বৃষ্টি সহ সব যাত্রী। চোখের পলকে বাস থেমে গেল রাস্তার মাঝখানে। ইঞ্জিন বন্ধ হয়ে গেছে ভাই, থার্মোস্ট্যাট গন্ডগোল করেছে। সারতে 2-3 ঘন্টার বেশি সময় লাগবে। হেলপার হাঁক ছেড়ে ঘোষণা দিল বিরক্ত স্বরে। রাত তখন 9টার ঘরে। সামনে পেছনে কোনো আলো নেই। অন্ধকার যেন গা ঘেঁষে এসেছে। বৃষ্টি একটু ভয় পেয়ে ফিসফিস করে বলল, আরও তো অনেক দূর বাকি, এখন কি করব? মেহেদি চারপাশ দেখে বিরক্ত হয়ে বলল, এক কাজ করি, সামনের যে দোকানগুলো ছিল সেখানে যাই, দেখি কেউ হেল্প করতে পারে কিনা। 2 জনের ব্যাগ নিয়ে নেমে পড়ল। গাড়ির অনেক যাত্রী যে যার মতো করে নেমে পড়ল। স্থানটা একটা জনমানবহীন এলাকা, বাড়িঘরগুলো দূর দূরান্তে। আধা কিলোমিটার হাঁটার পর দেখা গেল একটা ছোট্ট বাজারের মতো জায়গা। সব দোকান প্রায় বন্ধ, শুধু একটা চায়ের দোকান খোলা।
বৃষ্টি আর মেহেদি এগিয়ে গেল দোকানের সামনে। মেহেদি নম্র গলায় বলল, চাচা আমরা খুব বিপদে পড়েছি, আমাদের গাড়িটা মাঝপথে নষ্ট হয়ে গেছে। আজকের রাতের জন্য আমাদের থাকার জন্য একটা স্থান দিতে পারবেন? চায়ের দোকানদার আশপাশে তাকিয়ে বলল, ওই দিকের বাসায় দরজা নক করে দেখতে পারেন। মোতাহেরা বেগম একা থাকেন, ভালো মানুষ। রাতে মেয়েরা আশ্রয় চাইলে ফিরায় না। ওরা তেমনই করল, সেদিকে এগিয়ে গেল। দোকানদার লোকটা কেমন করে যেন তাকিয়ে রইল। একটুখানি হাঁটার পরেই একটা ঝুপড়ি ঘরের দেখা মিলল। দরজা নক করতেই দরজার ওপাশ থেকে এক বৃদ্ধা বেরিয়ে এলেন। মেহেদি নম্র গলায় বলে, আমরা খুব বিপদে পড়েছি, আমাদের গাড়িটা মাঝপথে নষ্ট হয়ে গেছে। আজকের রাতের জন্য একটু জায়গা দিবেন চাচি? এই রাতে একসাথে? তোমরা কি সম্পর্ক? ভদ্রমহিলা ললাটে ভাঁজ করে জিজ্ঞেস করল। বৃষ্টি কিছু বলতে যাবে, মেহেদি বলে উঠল, চাচাতো ভাই বোন। গ্রাম থেকে ঢাকায় ফেরার পথে আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, এখানে একটু জায়গা হবে? মহিলা একটু কাঁধ উঁচু করলেন, মুখে সন্দেহ। আজকাল এমন গল্প অনেক শুনি। ঠিক আছে, ভেতরে আসো। ওরা কৃতজ্ঞ হয়ে মাথা নোয়ালো। সঙ্গে বৃষ্টি আছে দেখে রাত বিরাতে আশ্রয় খুঁজতে হলো। মেহেদি একা থাকলে যে কোনোভাবেই চলে যেত ঢাকায়। রাত 11টা বাজে। হঠাৎ বাইরে অনেকগুলো গলার চেঁচামেচি। ভদ্রমহিলার দরজা খুলতেই হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল 6-7 জন লোক। বাড়ির এক আত্মীয় এসে বলল, মোতাহেরা খালা, তুমি নাকি জন অচেনা ছেলে মেয়েকে একসাথে থাকতে দিয়েছ? এই কাজ করে লোকদের থেকে টাকা কামাও, তাই না? খালা তেড়ে ফুঁড়ে উঠলেন। চুপ কর, ওরা ভাই বোন বলে, বিপদে পড়ে এসেছে। কিন্তু তখনই পাড়ার আরো 2-3 জন জড়ো হয়ে গেল। কেউ ফোনে ভিডিও করতে লাগলো, কেউ ফিসফিস করে কুৎসা ছড়াতে। সেই দোকানদারকেও দেখা গেল ভিডিও করতে দেখে বৃষ্টি ভয় মেহেদির পিছনে লুকিয়ে পড়ল। মেহেদি ওকে আগলে ধরে রাগী গলায় বলল, এসব কি ধরনের অসভ্যতা? ভিডিও করা বন্ধ করুন আপনারা। ছিঁড়ি নিয়ে আকাম করতে আসবা আর মানুষ জানাতে লজ্জা পাও হুম। ভেতর থেকে কেউ একজন বলে উঠল। চমকে উঠল বৃষ্টি আর মেহেদি। ঘৃণায় শরীর দুলে উঠল বৃষ্টির। অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল ওদের। মেহেদি ফের রাগী গলায় বলল, কারোর সম্পর্কে না জেনে শুনে বাজে মন্তব্য করেছেন কেন? ভাই বোন আমরা, কোনো অন্যায় করিনি, তাই ভিডিও করা বন্ধ করুন। ধরা খাওয়ার পর সবাই ভাই বোন হয়ে যায়। ফস্তি নস্তি করতে আসো মেয়ে নিয়ে। এই তোর বাপের ফোন নাম্বার দাও। মেহেদি কিছুটা খাবড়ে গেল এবার। তারা যে মাকড়সা জালে আটকা পড়ে গেছে বেশ বুঝতে পারছে। এমনিতেই পরিবার থেকে তাদের এত দূর আসতে দিতে চাইছিল না। তাছাড়া মেহেদির বাবা চাচারা স্বনামধন্য লোক, এসব জানাজানি হলে তাদের সম্মানে দাগ লাগবে, যেটা মেহেদি চায় না। মেহেদি লোকগুলোকে বোঝানোর চেষ্টা করে বলল, দেখুন আপনারা আমাকে বিশ্বাস করুন, আমরা খুব বিপদে পড়েছি, আমাদের গাড়িটা মাঝপথে নষ্ট হয়ে গেছে। আজকের রাতের জন্য থাকার জন্য একটা স্থানের জন্য এখানে এসেছি, মায়া আর কিছু না। কেউ শোনে না মেহেদির কথা, মুহূর্তেই একটা হইচই পড়ে যায় এলাকায়। 2জন প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে উঠেছে মোতাহেরা ঘরে। এলাকার মেম্বার আসে, সে গভীর চোখে পরখ করে ওদের। দেখে শুনে ভদ্র পরিবারের ছেলে মেয়েই মনে হয়, তাই সে সবাইকে ভিডিও অফ করতে আদেশ দেন। একজন জিজ্ঞেস করল, এদের এখন কি করবেন মেম্বার সাহেব? কাজেই ডেকে বিয়ে পড়িয়ে দাও। বিয়ে? চমকে উঠল জনেই। ভয়ে জর্জর হয়ে বসে থাকা বৃষ্টি ফুপিয়ে উঠল হঠাৎ। গলা চেপে কান্না আটকানোর চেষ্টা করেও পারল না। মেহেদি যেন কিছুক্ষণের জন্য বোবা হয়ে গেল। ঠোঁট কাঁপছে তার, বুকের ভেতরটা ধসে পড়েছে। অসম্ভব, অসম্ভব। সে হঠাৎই উঠে দাঁড়ালো, হাত জোর করে কারো কাছে না, যেন এই পরিস্থিতির কাছে মিনতি জানালো। আমরা সত্যিই ভাই বোন। আচ্ছা, প্লিজ আপনি আমার মায়ের সঙ্গে একবার কথা বলুন। কিন্তু কে শোনে কার কথা? এই গ্রামে এমন কত কিছু দেখেছে তারা। শহরের ছেলে মেয়েদের চালচলন মানেই তো সন্দেহ। প্রায় তখন মধ্যরাত। কারো দেরি নেই, কাজী এসে গেছে, বই খাতা খুলে সামনে বসে আছে। বৃষ্টি স্তব্ধ, চোখ যেন জলশূন্য একটা পাথর। কাজী তারা দিচ্ছে বারবার, মেয়ে কবুল বলো, সময় নষ্ট করো না। কিন্তু বৃষ্টি চুপ। ওর মুখে শব্দ নেই, ওর চোখে আলো নেই। চারপাশ থেকে ঝাঁপিয়ে পড়ছে গালিগালাজ, কুৎসিত ভাষা, অশ্রাব্য মন্তব্য। শেষমেশ সমস্ত মানসিক যন্ত্রণার গলায় আটকে গিয়ে ফেটে পড়ে। কবুল বললেই মুখে 2 হাত চেপে কাঁপতে কাঁপতে ডুকরে কেঁদে ওঠে বৃষ্টি। মেহেদি শক্ত হয়ে বসে আছে।
চোখ মুখ আগুনের মতো লাল। দাঁত চেপে রাখা রাগ আর অপমান তাকে শ্বাস নিতে দিচ্ছে না। কাজীর গলা আবার বাজে, ছেলি কবুল বলো। পাশ থেকে এক লোক নাকশিটকে বলে ওঠে, মায়ারে নিয়া যখন রাত কাটায় তখন মজা লাগে, এখন বিয়ে করতে গেলেই যত নাটক। মেহেদীর দৃষ্টি ঝাপসা হয়ে আসে। তার সামনে ভেসে ওঠে বিন্দুর মুখ, সেই স্নিগ্ধ চোখজোড়া, সেদিনের বৃষ্টি ভেজা সন্ধ্যা, বিন্দুর হাসি, তার নিঃশব্দ ভালোবাসা। চোখ বন্ধ করে বহু কষ্টে জড়িয়ে ধরা একটিমাত্র শব্দ উচ্চারণ করল সে, কবুল।